প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। এটা একটা শিক্ষামূলক চ্যানেল, তোমরা জানো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা টেক্সট বইয়ের সমস্ত ধরনের বিষয়, গল্প, কবিতা, নাটক, এগুলো নিয়ে আলোচনা করি, প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করি এবং দেশ বিদেশের কিছু জেনারেল নলেজ হিসাবে খবর তোমাদের কাছে দিয়ে থাকি। আজকে দেখো, ক্লাস 9-এর যে সেকেন্ড পার্টটা আছে, সাহিত্য সঞ্চয়নের কথা বলছি। সাহিত্য সঞ্চয়নের যে সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় অধ্যায় কি আছে? ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত, এটা দেখো, এটা হচ্ছে একটা গল্প নয়, এটা হচ্ছে একটা নাটক। এই নাটকটা রচনা করেছিলেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস কেন? কালিদাস ছিলেন একজন সংস্কৃত সাহিত্যের অন্যতম কবি বা লেখক। তো তারই রচিত এই ধীবর বৃত্তান্ত। যেহেতু এটা একটা নাটক, এই নাটকের একটা নির্বাচিত অংশ এখানে কিন্তু দেয়া আছে। সেই অংশটা হলো, এই নাটকের 7টা অঙ্ক আছে। 7টা অঙ্কের মধ্যে এইটা হচ্ছে ষষ্ঠ অঙ্ক। সেই ষষ্ঠ অঙ্কের মধ্যে আছে ধীবর বৃত্তান্ত। ধীবর মানে তোমরা জানো, যারা মাছ ধরে, অর্থাৎ মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে ধীবর বলা হয়। এক কথায় কি বলে? জেলে। ধীবর মানে হচ্ছে তাহলে জেলে। বৃত্তান্ত, বৃত্তান্ত মানে হচ্ছে ধীবরের মুখ থেকে যে বর্ণনাটা এসেছে সেইটাকেই বলা হচ্ছে বৃত্তান্ত। অর্থাৎ ধীবর যে বর্ণনা করেছেন সেইটাকেই বলা হচ্ছে বৃত্তান্ত। সেই জন্য এই অঙ্কটার নাম হচ্ছে ধীবর বৃত্তান্ত। আমরা একটু মূল গ্রন্থের দিকে চলে যাই। মূল গ্রন্থ, এটা অভিজ্ঞান শকুন্তলম বলে মূল নাটকটি রচনা করেছিলেন কালিদাস। তো সেই অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্ক হচ্ছে এই ধীবর বৃত্তান্ত। তাহলে তোমরা মূল নাটকটি তোমরা পরিচয় পেলে। এবার দেখো, নাটকটা তোমাদের এটা একটা নির্বাচিত অংশ, তো তোমাদের হয়তো জানবার ইচ্ছা হচ্ছে যে নাটকটা মানে পূর্ণ রূপটা কীরকম। আমি এখানে সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। নাটকটা দেখো, শকুন্তলা বলে একজন মহিলা, একটা চরিত্র, ঠিক আছে? তো এই চরিত্রগুলো এলো কোথা থেকে? না, এটা সংস্কৃত সাহিত্যের একটা অন্যতম নাটক এবং এটার যে এটার পরিচিতি অনেক আছে। অভিজ্ঞান শকুন্তলম, তারপরে কুমার সম্ভবম, কালিদাস রচিত, এরকম ধরনের আরও অনেক নাটক রয়েছে। তো এই নাটকটা কাদেরকে নিয়ে তৈরি? যখন এই নাটকটা তৈরি হয়েছিল তখনকার সমাজটার কথা ভাবো, তখনকার সময়টার কথা ভাবো। তখন হচ্ছে রাজা মহারাজাদের শাসনকাল ছিল। তো সেই রকমই আর ঋষিদের একটা সমাগম ছিল। তো ওই সময়কার একটা ঘটনা কীরকম? ঋষি কর্ণের আশ্রমে, ঋষি কর্ণ, ক মূর্ধন্যয় বয়, কর্ণ, ঋষি কর্ণের আশ্রমে তার পালিত কন্যা নাম হচ্ছে শকুন্তলা। এবারে আমি মূল নাটকটার একটু সংক্ষিপ্ত বর্ণনা দিই। দেখো, হস্তিনাপুরের ভরতবংশীয় রাজা দুষ্যন্ত। এইখানে তোমরা অনেকেই ভুল করো। কি ভুল করো? এই যে দুষ্যন্ত বানানটা তোমরা দুষ্মন্ত বলো, বা অনেক ইউটিউবার এরকম বলেন, বা অনেক টিচাররাও বলেন দুষ্মন্ত। এই যে দুষ্মন্ত বললে কিন্তু শব্দটা একদম যে ভুল হবে সেরকম কিন্তু নয়। কিন্তু এটা বাংলাতে তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী, অর্থাৎ অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে বাংলায়, অনুবাদ করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। এইসব ছোট ছোট, এগুলো হচ্ছে নোট করবে, এগুলো হচ্ছে খুবই ছোট ছোট প্রশ্ন আসে। যখন আমরা বাংলায় বলবো তখন দুষ্মন্ত বলবো। অনেকে দুষ্মন্ত বলে। দুষ্মন্ত হচ্ছে সংস্কৃত ভাষার একটা উচ্চারণ। যেমন পদময়ে আমরা কি বলি? পদ্ম বলি না পদ্ম বলি? আমরা পদ্ম বলি। ঠিক সেই রকমভাবেই এই যে দুষ্মন্ত, মূর্ধন্যয় ম, এই দুষ্মন্ত কিন্তু হবে না, বাংলাতে হচ্ছে দুষ্যন্ত হবে, রাজা দুষ্যন্ত। এইটা তোমরা একটুখানি খেয়াল রেখো। অনেকেই কিন্তু দুষ্মন্ত বলে, সেটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ। কিন্তু যখন বাংলায় উচ্চারণ হবে, বাংলায় যখন এটা তর্জমা করা হয়েছে, তখন এটা কিন্তু রাজা দুষ্যন্ত বলাই কিন্তু আমার মনে হয় ঠিক হবে। এই গেল উচ্চারণের দিকটা। আচ্ছা, এবার দেখো, এই যে হস্তিনাপুরের রাজা, ভরতবংশীয় রাজা দুষ্যন্ত,
ইনি একবার মৃগয়ায় গিয়েছিলেন। মৃগয়ায় গিয়েছিলেন মানে মৃগয়া কথার অর্থ হলো হরিণ শিকারে গিয়েছিলেন। তো হরিণ শিকারে গিয়ে তিনি কিন্তু এতটাই গভীর বনের মধ্যে প্রবেশ করে গেছেন হরিণের পিছু পিছু ধাওয়া করতে করতে, তো একটা সময় তিনি পথভ্রষ্ট হল, অর্থাৎ তিনি পথ হারিয়ে ফেললেন। এই যে পথ হারিয়ে যাওয়ার পর তিনি দিক নির্ণয় করতে পারছেন না যে কোন দিকে যাবেন, অ্যাকচুয়ালি কোন দিক থেকে এসেছেন এবং তিনি কোন দিকে যাবেন ঠিক ঠিক দিক নির্ণয় করতে পারছেন না। তো এই মতো অবস্থায় তিনি কি করলেন, একটা রাস্তা ধরে একদম সোজা চলে এলেন ঋষি কর্ণের আশ্রমে। আর কর্ণের পরিচয় তোমাদেরকে আগে দিয়েছি। ঋষি কর্ণ হচ্ছে তখন তীর্থে গিয়েছিলেন বা তিনি উপস্থিত ছিলেন না আশ্রমে, সেই সময় ছিলেন তার পালিতা কন্যা শকুন্তলা। তো সেইখানে গিয়ে যখন উপস্থিত হয়েছেন তখন শকুন্তলার যে সৌন্দর্য, সেই রূপ আর সৌন্দর্য দেখে রাজা দুষ্যন্ত কিন্তু আকৃষ্ট হলেন এবং তার মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হচ্ছে যে কিভাবে ওই শকুন্তলার সঙ্গ পাবো বা কিভাবে শকুন্তলার সাথে কথা বলবো। এই রকম নানা ধরনের কিন্তু প্রশ্ন সেই রাজার মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করেছে, একটা উত্তেজনার সৃষ্টি করেছে। অবশেষে নাটকের ভেতরে তোমরা যদি পুরো নাটকটা বাংলায় পড়ো তাহলে সেটা বুঝতে পারবে, আমি সংক্ষেপে বলছি। তো তিনি এতটাই উদ্গ্রীব ছিলেন, তো সেই মুহূর্তে তিনি কি করলেন তার পরিচয় দিয়ে তিনি, তো এই যে আশ্রমটা, এই আশ্রমটা কোথায় ছিল, আশ্রমটা আমি বলে দিই, আশ্রমটা হচ্ছে মালিনী নদীর তীরে ছিল। তপবনের মধ্যে মালিনী নদীর তীরে এই কর্ণের আশ্রমটা ছিল। তো যাই হোক, আমি মূল পর্বে আসি। তো এইরকম অবস্থায় রাজা তার পরিচয় দিয়ে শকুন্তলাকে ওই ঋষির কর্ণের অনুপস্থিতিতে কিন্তু বিবাহ করে নিলেন। বিবাহ করার পর তিনি তাকে কথা দিয়ে গেলেন যে আমি বিবাহ করে যাচ্ছি, আমি আমার লোকজন খুব শীঘ্রই তোমাকে নিতে আসবে অথবা আমি তোমাকে নিতে আসব। আর এই বিবাহর যে চিহ্ন স্বরূপ এই একটা আংটি দিয়ে গেল, রাজার নাম তাতে খোদাই করা আছে। তো এই আংটিটা শকুন্তলাকে দিয়ে গেছিল। তো তারপরে এই ঘটনার পর রাজা চলে গেল হস্তিনাপুরে, রাজকার্যে মন দিয়ে দিয়েছেন, কিন্তু এখানে যে শকুন্তলাকে বিয়ে করে গেছে সেইটাতে কিন্তু আর ভুলে গেছে, হয়তো ভুলে গেছে। তো দীর্ঘদিন তার কোনো লোকজনও আসেনি বা তিনিও তাকে নিতে আসেনি। তো এই রকম রাজার চিন্তায় বা রাজার দুশ্চিন্তায় তিনি একটা সময় আশ্রমের মধ্যে চিন্তামগ্ন হয়ে কিন্তু বসেছিলেন ওই রাজা দুষ্যন্তের কথা ভাবতে ভাবতে। তো এই অবস্থাতে যখন তিনি চিন্তামগ্ন হয়ে আছেন শকুন্তলা, আর ঋষি দুর্বাসা তখন ওই কর্ণের আশ্রমে কিন্তু আসছেন। তিনি যে আশ্রমের মধ্যে প্রবেশ করে গেছেন সেইটা শকুন্তলা ঘুণাক্ষরেও কিন্তু টের পায়নি। এবার ঋষি দুর্বাসা হচ্ছে খুবই প্রসিদ্ধ ছিলেন সাপ দেওয়ার ক্ষেত্রে, যাকে যা সাপ দেবে একদম পুরো সেটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে। তো ঋষি দুর্বাসাকে ওই জন্য সবাই ভয় পেতেন যে একটু আদ্রু কোনো কিছু ভুল ত্রুটি হলে পারেই ঋষি দুর্বাসা কিন্তু সাপ দিয়ে দেয়। তো সেই ঘটনাই ঘটলো। ঋষি দুর্বাসা যখন কর্ণের আশ্রমে প্রবেশ করে গেছেন, হ্যাঁ, অথচ শকুন্তলা তাকে কোনো অভিবাদন জানায়নি। হ্যাঁ, জানায়নি এই কারণেই তার মনের মধ্যে ছিলই না, এবং তিনি যে ঢুকে গেছেন আশ্রমের মধ্যে প্রবেশ করেছেন সেটা তিনি বুঝতেই পারেনি। এইটা কিন্তু ঋষি দুর্বাসা বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। তো তিনি কি মনে করলেন যে আমাকে অভিবাদন করেনি, আমি আশ্রমে এলাম, আমি একজন ঋষি, আমি আশ্রমে এলাম অথচ আমাকে অভিবাদন করা হয়নি, এটা তিনি নিজে নিজে খুব অপমানিত বোধ করলেন ঋষি দুর্বাসা। তো তখনই তিনি কি করলেন, ওই শকুন্তলাকে শাপ দিয়ে দিলেন। ঋষি দুর্বাসা কি শাপ দিয়ে দিলেন, যে যার কথা তুমি চিন্তা করছো, হ্যাঁ, সে কিন্তু তোমাকে ভুলে যাবে। এই অভিশাপ কিন্তু শকুন্তলাকে দিয়ে দিলেন। ব্যাস, এবার অভিশাপ যখন দিয়ে দিলেন তখন শকুন্তলার ধ্যান ফিরল, এবং শকুন্তলার যিনি বান্ধবী ছিলেন প্রিয়ম্বদা, শকুন্তলার বান্ধবীর নাম হচ্ছে প্রিয়ম্বদা। তো তিনি তখন ওই ঋষি দুর্বাসার কাছে গিয়ে অনুনয় বিনয় করলেন, তাকে অনুরোধ জানালেন ঋষিকে, তার পায়ে পড়লেন যে এইরকম হবার নয়, এটা আমার বান্ধবীর ভুল কোনো মতেই নয়, এই ঘটনা ঘটেছে সেই জন্যই হয়তো এইরকম অবস্থা হয়েছে, আপনি ওকে ক্ষমা করে দিন। তখন ঋষি দুর্বাসা কি করলেন, যে ঠিক আছে, তখন একটু শান্ত হয়ে গেলেন। সাপ তো দিয়েই দিয়েছেন, ওই যে সাপটাকে তো আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না, তখন কি হবে,
তিনি আর একটা উপায় বলে দিলেন, হ্যাঁ এইটা হতে পারে যদি তার কোনো স্মৃতিচিহ্ন তাকে দেখাতে পারে, তাহলেই কিন্তু এই সাপ মুক্তি হবে। অতএব স্মৃতিচিহ্ন মানে রাজার নাম মানে খচিত যে আংটি তিনি শকুন্তলাকে দিয়ে গেছেন, সেই আংটি একমাত্র স্মৃতিচিহ্ন হিসাবে তার কাছে আছে, আর কিচ্ছু নেই। তো এইটাই একমাত্র উপায়। তারপরে ঋষি মুনি কর্ণমুনি যখন আশ্রমে ফিরলেন, তখন সবিস্তারে সব কিছু জানতে পারলেন। জানার পর তিনি একটা উদ্যোগ নিলেন যে শকুন্তলাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে, রাজার কাছে পাঠিয়ে দেওয়া হবে। তখন সেই সমস্ত আয়োজন করে তার বান্ধবী প্রিয়ম্বদা এবং আরও অন্যান্য লোক সবাই মিলে গিয়ে রাজার দরবারে তাকে দিতে যায়, যেমন হয় যেমন মেয়ে রাখতে যায় সেরকম একটা ব্যাপার। তো এই যাত্রাপথে কি আবার ঘটনা ঘটেছে। এবার যাত্রাপথে কি হয়েছে না, যাত্রাপথে ঘটনার মোড় কিন্তু পাল্টে গেল। কীরকম, যারা পাঠ করবেন এই নাটকটা বা পড়বেন বা যারা দেখবেন, তাদের মনে কিন্তু আরও সেই চিন্তাটা কিন্তু বাড়িয়ে দিলেন। কীরকমভাবে, যখন সব কিছু ঠিকঠাক ছিল, কর্ণমুনি তাদেরকে আয়োজন করলেন যে রাজার কাছে পাঠিয়ে দেওয়া হবে, সব কিছু ব্যবস্থা হলো, কিন্তু রাস্তার মধ্যে শকুন্তলা ঠিক করলেন যে শচী তীর্থে তিনি স্নান করবেন এবং মায়ের কাছে অঞ্জলি দেবেন। তো সেই জন্য তিনি ওই শচী তীর্থে স্নান করার সময় যখন অঞ্জলি দিচ্ছিলেন, তখন তার হাতের ওই মহামূল্যবান রাজার দেয়া যে আংটিটা, সেইটা কিন্তু জলে পড়ে যায়। এরপর কি হবে, এরপর তারা রাজদরবারে গেল, রাজা অস্বীকার করলো, অস্বীকার করাতে ফিরে এলেন, চিনতে পারেনি রাজা, যেটা হয়, কারণ তার স্মৃতিচিহ্ন সাপ অনুযায়ী, অভিশাপ অনুযায়ী সেই স্মৃতিচিহ্ন দেখাতে পারেনি। অতএব রাজা সেটা অস্বীকার করলো, অতএব ফিরে আসে। তো মতো অবস্থায় তো এইখানে কি হয়েছে, এই ধীবর বৃত্তান্তের প্রসঙ্গটা এসেছে কেন না, ওই আংটিটা আবার একটা বড় রুই মাছ কিন্তু গিলে নিয়েছে। ব্যাস, রুই মাছ গিলে নিয়েছে। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে। এইবার যে জেলে, যে ধীবর, সেই জেলে যখন মাছ ধরে, তখন ওই যে আংটি গিলে নিয়েছিল যেই মাছটা, সেই মাছটাকে কিন্তু সে ধরেছে। জেলে তো আদৌ জানে না যে এর পেটের মধ্যে সেই আংটি আছে। তো জেলে যখন সেই মাছটাকে কাটছিল, তখন কাটার সময়, তখন টুকরো টুকরো করার সময় ওই মহামূল্যবান আংটিটি বেরিয়ে আসে এবং তার হাতে পড়ে। তিনি দেখলেন, ধীবর দেখলেন যে এটা খুব মহামূল্যবান আংটি হবে। তখন সে কি করে, ওই আংটি নিয়ে বাজারেতে বিক্রি করার জন্য যায়, যে এর দাম কি হতে পারে, সে হয়তো একটু লাভবান হবে, সেই আশায় তিনি, সেটা কার আংটি সেটা তো জানা নেই, অতএব তিনি বাজারে গেছে বিক্রি করার জন্য। আর ওই বাজারেতে রাজার কিন্তু প্রহরীরা ছিলেন। তো দেখতে পেলেন যে একজন জেলে, সামান্য জেলে একটা মহামূল্যবান আংটি কোথায় পেল। তো সেই সন্দেহে তাকে ধরে নিয়ে চলে এলো, নিশ্চয়ই এ বেটা চুরি করেছে এই আংটিটা, নাহলে এর কাছে কেন আসবে বা কোথা থেকে এলো। তো ওই মহামূল্যবান আংটি রাজার কাছে নিয়ে যাওয়া হোক বলে রাজার কাছে নিয়ে যাওয়ার সময় সেই প্রহরীদের কাজ ছিল কি, রাজার যে শ্যালক আর জানুক এবং সূচক, এই দুজন প্রহরী কিন্তু নগর পাহারার কিন্তু কাজ করতেন। তো তাদের হাতে যেহেতু ধীবর বা জেলে ধরা পড়েছে, নিয়ে এসেছে শ্যালকের কাছে। তো শ্যালক সেটা প্রথমে রাজার কাছে যাওয়ার একটা প্রস্তাব দিলেন, যে রাজার কাছে আগে জানতে চাই যে আংটিটা রাজামশাই চেনেন কি না। তখন জেলে যে কথাগুলো বলেছিল, যে আমাকে মারতে হয় মারুন আর ছাড়তে হয় ছাড়ুন, কারণ আমি কোনো চুরিও করিনি, আমি কিছু ডাকাতিও করিনি, আমি মাছ ধরে খাই, আর মাছের পেট থেকে এই আংটিটা বেরিয়েছে, আমি বিক্রি করতে গেছি আর আপনারা আমাকে ধরে নিয়ে চলে এসেছেন। কিন্তু প্রহরীরা সেটা মানবে কেন, তারা চোর হিসাবেই ধরে নিয়ে এসেছে। তো যখন রাজার কাছে সেই আংটিটা পৌঁছালো, রাজা সেটা দেখে বিহ্বল হয়ে গেলেন, মানে পুরানো দিনের বা কিছু ঘটনা মনে পড়ে গেল। তো তিনি আদেশ দিলেন যে ওই জেলেকে ছেড়ে দাও, ওই জেলের কোনো দোষ নেই, জেলে যেটা বলেছে সেটা একদম সত্য, এবং এই আংটির যে মূল্য, সেই সমপরিমাণ মূল্য কিন্তু রাজা একটা থলিতে করে তাকে এই হচ্ছে ঘটনা। তো জেলে সেখানে ছাড়া পেল, এবং সেই তার রাজশ্যালক যিনি ছিলেন, তিনি হচ্ছে তার মূল্য, সমপরিমাণ মূল্য জেলেকে যখন দিল, জেলে বলছে এর অর্ধেক কিন্তু আপনাদের প্রাপ্য।
ঠিক আছে? আপনারা যে ফুলমালা কিনবে বলেছিলেন সেই ফুলমালার দাম হিসাবে আপনারা এই অর্ধেক মূল্য আপনারা নিন। তো এই পর্যন্তই তোমাদের এখানে ঘটনাগুলো আছে। এইটা নিয়েই তোমাদের নাটকটা এখানে এক অঙ্ক মানে যেটা নাটকটা দেয়া আছে এইটাই হচ্ছে কাহিনী এখানে। পরবর্তীকালে আবার ওই স্মৃতিচিহ্ন রাজা যখন দেখতে পাবে বা হবে তখন আবার সেই শকুন্তলাকে গ্রহণ করে নেবে। তো এই হচ্ছে নাটক, খুবই সুন্দর একটা নাটক। এর মধ্যে তখনকার একটা সমাজচিত্র এই নাটকের মধ্যে ফুটে উঠেছে এবং রাজার চরিত্র সম্পর্কেও একটা কিন্তু ফুটে উঠেছে এবং তার প্রহরী সম্পর্কেও একটা কিন্তু খুব সুন্দর ছবি ফুটে উঠেছে। তো এই সব নিয়েই প্রশ্ন থাকবে। আর এই নাটকের কি কি প্রশ্ন থাকতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো কি কি থাকতে পারে, আমি কিছু প্রশ্ন বানিয়ে রেখেছি, সেগুলো তোমরা দেখতে থাকো। এখানে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন আছে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে দেখো, ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল তা হলো, এখানে দেখো, সোনার হাত চুরির অপরাধে, মৎস্য শিকারের অপরাধে, আংটি চুরির অপরাধে, হরিণ শিকারের অপরাধে। উত্তরটি হবে আংটি চুরির অপরাধে। আচ্ছা, এবার দেখো দুইয়ের, ধীবর আংটিটি পেয়েছিল রুই মাছের পেটে, জালের মধ্যে, জালের তলায় একটি সোনার দোকানে। রুই মাছের পেটে, উত্তরটি হবে রুই মাছের পেটে। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, এখানে উত্তর হবে ধীবর। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে, বক্তা হলেন ধীবর। ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল রাজার ছবি, রানীর নাম, রাজার খোদাই করা নাম, শকুন্তলার ছবি। রাজার খোদাই করা নাম। উত্তর, আপনারা শান্ত হন। বক্তা হলেন ধীবর, সূচক, জানক, রাজশালক। ধীবর, একে পূর্বাপর সব বলতে দাও। বক্তাকে, বক্তা হলেন রাজশালক। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে, সেটা হলো অভিজ্ঞান শকুন্তলম। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটি ছিল শকুন্তলার মহর্ষি কন্যের রাজশালকের প্রিয়ংবদার। কার? না শকুন্তলার। তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। এই উক্তিটির বক্তা হলেন সূচক, প্রথম রক্ষী, ধীবর, রাজশালক। রাজশালক, আমি খণ্ড খণ্ড করে কাটলাম। যা কাটার কথা বলা হয়েছে, রুই মাছ। যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল সে হলো ধীবর। এবার দেখো, এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, এই মন্তব্য করা হয়েছিল কেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল, সেই জন্য এই মন্তব্য করা হয়েছিল। এখানে অনেকগুলো অপশন আছে, আমি আর অপশনগুলো পড়ছি না, তোমরা পজ করে করে দেখে নিতে পারো। আজ আমার সংসার চলবে কিভাবে, উক্তিটির বক্তা হলেন ধীবর। প্রভু, অনুগৃহীত হলাম। অনুগৃহীত হওয়ার কারণ কি? অনুগৃহীত হওয়ার কারণ হলো, উত্তরটা দেখো, অনেকগুলো চারটে অপশনের মধ্যে রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন, সেই জন্য। তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। উদ্ধৃত অংশে তিনি হলেন মহারাজ দুষ্যন্ত। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। 18, ধীবর বৃত্তান্ত নাটকে দুই রক্ষীর নাম ছিল জানক আর সূচক। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন কাকে? না রাজশালককে। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন, একথা বলেছেন পুরুষ। আচ্ছা, রাজশালক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করে বলেছিলেন? সূচককে। ছোটবেলার স্মৃতি, প্রিয়জনের কথা, রাজ্যাভিষেকের স্মৃতি, যুদ্ধ জয়ের স্মৃতি। কোনটা? প্রিয়জনের কথা। জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ দিয়েছিল আংটির দাম হিসাবে, জালের দাম হিসাবে, মাছের দাম হিসাবে, ফুলের দাম হিসাবে। তোমাদেরকে বলে দিই, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। পরীক্ষার সময় তোমাদের এই সমস্ত প্রশ্ন অনেক অনেক আসে, তোমরা এই শুধু চ্যানেলটা লক্ষ্য রাখলে পরে এইসব প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা চলো, 24, ধীবরকে বন্ধু বলে মেনে নিয়েছিলেন কে? রাজশালক। ধীবর বৃত্তান্ত নাটকের রচয়িতা হলেন কালিদাস, তোমরা সবাই জানো। ধীবর বৃত্তান্ত নাটকটি সংকলিত হয়েছে কোথা থেকে বলো? অভিজ্ঞান শকুন্তলম। এটা হচ্ছে সংস্কৃত। বিবাহের পর দুষ্যন্ত ফিরে গিয়েছিলেন, কোথায় ফিরে গিয়েছিলেন? হস্তিনাপুরে, তার নিজের রাজ্যে। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা। শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল জাহ্নবীর তীরে, তপবনে, বেনারসে, শচীতীর্থে।
শকুন্তলা হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়। শচীতীর্থে নদীতে নৌকা ভ্রমণের সময়, নদীতে সখীদের সঙ্গে জলকেলি করার সময়, শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়। আমি একজন জেলে, ড্যাশ আমি থাকি, শূন্যস্থানে বসবে, কি হবে না শুক্রাবতারে থাকে। শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন কর্ণমুনি। হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। পুরুষটির হাত বাঁধা ছিল কেন? পুরুষটির কাছে রাজা দুষ্যন্তের আংটি পাওয়া গিয়েছিল, তাই তাকে চোর সন্দেহে হাত বেঁধে নিয়ে আসা হয়েছিল। ধীবরকে কারা ধরে এনেছিল? ধীবরকে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং দুজন রক্ষী সূচক ও জানুক ধরে নিয়ে এসেছিল। তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি কর্ণ কি করেছিলেন? শকুন্তলাকে প্রতিগৃহে অর্থাৎ রাজা দুষ্যন্তের কাছে পাঠাবার ব্যবস্থা করেছিলেন। দুষ্যন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? না, প্রতিগৃহে যাবার পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দিতে যান এবং সেই অঞ্জলি দেওয়ার সময় আংটিটি হাত থেকে খুলে জলে পড়ে গিয়েছিল। এইভাবে আংটিটি হারিয়ে যায়। ধীবর আংটিটি কোথায় পেয়েছিল? ধীবর আংটিটি রুই মাছের পেটে পেয়েছিল। প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হয়ে যাবে। প্রতিগৃহে যাওয়ার পর শকুন্তলাকে দেখে দুষ্যন্তের প্রতিক্রিয়া কি হয়েছিল? প্রতিগৃহে যাওয়ার পর শকুন্তলাকে দেখে দুষ্যন্ত তাকে চিনতে পারেনি। আপনারা শান্ত হন। বক্তা কাদের শান্ত হওয়ার কথা অনুরোধ করেছিলেন? ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র ধীবর দুই নগররক্ষীকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রাজা দুষ্যন্তের শ্যালকের কাজ কি ছিল? রাজা দুষ্যন্তের শ্যালকের কাজ ছিল নগর রক্ষা করা। ধীবর সংসার চালাতো কিভাবে? সে জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাতো। ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল? রাজা দুষ্যন্ত ধীবরকে আংটির মূল্যে সমপরিমাণ অর্থ পারিতোষিক সহ মুক্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। আংটিটি পেয়ে রাজার কোন প্রতীক্ষা হয়েছিল? আংটিটি ফিরেছে রাজা দুষ্যন্ত মুহূর্তকালের জন্য বিহ্বলভাবে চেয়েছিল। মুক্তি পেয়ে ধীবর কি করেছিল? মুক্তি পেয়ে খুশিতে ধীবর পারিতোষিকের অর্ধেক রক্ষীদের ফুলের দাম হিসাবে দিয়েছিল। দুষ্যন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? না, প্রথমেই বলা আছে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে খুলে পড়েছিল। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে। শ্যালক এরকম সন্দেহ করেছিল কেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে শ্যালক এরকম সন্দেহ করেছিল। শকুন্তলার সখীর নাম কি ছিল? শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ংবদা। মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজের খুশি হবেন? ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজ দুষ্যন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছিলেন। চল রে গাঁটকাটা, তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? গাঁটকাটা অর্থাৎ ধীবরকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। শকুন্তলার সঙ্গে কার বিবাহ হয়েছিল? শকুন্তলার সঙ্গে রাজা দুষ্যন্তের বিবাহ হয়েছিল। দুষ্যন্ত শকুন্তলার বিয়ে কোথায় হয়েছিল? ঋষি কর্ণের আশ্রমে দুষ্যন্ত শকুন্তলার বিয়ে হয়েছিল। ঋষি কর্ণের অবর্তমানে কোন ঋষি তার আশ্রমে এসেছিলেন? ঋষি কর্ণের অবর্তমানে ঋষি দুর্বাসা তার আশ্রমে এসেছিলেন। শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। ব্যাখ্যামূলক প্রশ্ন যেগুলো, ব্যাখ্যা ভিত্তিক যেগুলো প্রশ্ন কয়েকটা আমি এখানে তোমাদের সাথে আলোচনা করছি। মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। কোন সময়ে রাজার এরকম বিহ্বল অবস্থা হয়েছিল? না, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রাজশ্যালক এবং রক্ষীরা ধীবরকেই চোর সাব্যস্ত করে এবং রাজশ্যালক পুরো বিষয়টি রাজাকে জানানোর জন্য যায়। কিন্তু আংটি সম্পর্কে ধীবরের বলা কথার সত্যতা যাচাইয়ের জন্য রাজার কাছে গেলে ধীবরের সব কথা সত্য বলে প্রমাণিত হয়। আংটির দিকে তাকিয়ে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যাওয়ার স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও ওই মুহূর্তে তিনি বিহ্বল হয়ে পড়েন। 2 নম্বর, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। বক্তাকে তার এমন উক্তি করার কারণ কি?
আলোচ্য উক্তিটির বক্তা হলেন ঋষি দুর্বাসা। আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। নাট্যাংশের পূর্ব কথা থেকে আমরা জানতে পারি যে রাজা দুষ্যন্ত কণ্ব ঋষির আশ্রমে শকুন্তলাকে বিবাহ করেন এবং রাজধানীতে ফিরে যান। দীর্ঘ সময় কেটে গেলেও রাজা দুষ্যন্ত ফিরে আসেন না। একদিন শকুন্তলা স্বামীর দুশ্চিন্তায় মগ্ন ছিলেন। সেই সময় ঋষি দুর্বাসা কণ্বমুনির আশ্রমে উপস্থিত হন। যথাযথ আপ্যায়ন না পেয়ে অপমানিত ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। আজকে এই পর্যন্ত থাক, বাকি প্রশ্নগুলো আমি পরের দিন করাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো এবং ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।